কল্পনা করো তুমি এমন একটা সুড়ঙ্গে আটকে গেছো যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। তুমি যতই চেষ্টা করো না কেন বেরোতে পারছো না। ঠিক এমনটাই ঘটে এই মানুষগুলোর সঙ্গে। গল্পের শুরু হয় চীনের এক পাহাড়ি এলাকায়। সেখানে এক মেয়ে লিফট নিয়ে এক লোকের গাড়িতে যাচ্ছিল। হঠাৎ সে সিটের নিচে একটা লাশের হাত দেখতে পায়। যে লোকটাকে দেখতে খুবই ভদ্র লাগছিল সে আসলে একজন সিরিয়াল কিলার। সেই মুহূর্তেই সে মেয়েটাকে থামতে বলে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে ফেলে। কয়েকদিন পর কিছু যাত্রী নিয়ে একটি বাস সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন রেডিওতে ঘোষণা করা হয় যে সামনে দুর্ঘটনা হওয়ার কারণে ওই পথে আর যাওয়া যাবে না। তাই ড্রাইভার টনি বাসটা একটা কাঁচা রাস্তায় ঘুরিয়ে দেয়। কিছুক্ষণ পর বাসের সামনে একটা সুড়ঙ্গ আসে যেটা দিয়ে টনি আগে কখনো যায়নি। তবুও সে বাসটা এগিয়ে নিয়ে যায়। হঠাৎ করে সেই সুড়ঙ্গের ভেতর একজন লোক বাসের সামনে এসে দাঁড়ায়। এই নির্জন সুড়ঙ্গে সে একা কি করছে এই ভেবে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু লোকটা যাত্রী সেজে বাসে উঠে পড়ে। লি নিজের খবরের কাগজে দেখে যে লোকটা একজন ওয়ান্টেড ক্রিমিনাল, কিন্তু ঝামেলায় জড়াতে না চেয়ে সে কিছুই বলে না। চলতে চলতে পুরো 20 মিনিট কেটে যায়, কিন্তু বাস তখনও সুড়ঙ্গের ভেতরেই থাকে। টনি জানতো দেশের সবচেয়ে বড় সুড়ঙ্গ পেরোতেও মাত্র 10 মিনিট লাগে, কিন্তু এই সুড়ঙ্গের যেন কোনো শেষই নেই। শেষ পর্যন্ত সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ফুল স্পিডে 30 মিনিট চালানোর পরেও তারা শুরুর জায়গায় পৌঁছাতে পারে না। এটা ছিল এক অন্ধকার সুড়ঙ্গ যার কোনো শেষ নেই। সবাই ভয়ে বাস থেকে নেমে পড়ে। হঠাৎ একজন দেখে তার ফোনটা মাটিতে পড়ে আছে, যেটা সে ভুল করে সুড়ঙ্গের শুরুতেই ফেলে দিয়েছিল। তখন পরিষ্কার হয়ে যায় এটা কোনো সাধারণ সুড়ঙ্গ নয়। লি সামনে এগিয়ে বলে হেঁটেই বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে, কিন্তু ভয়ানক অন্ধকারের কারণে সেখানে যে কেউ সহজেই হারিয়ে যেতে পারে। তাই জিন তাকে নিজের দড়ির গোলা দেয়। দড়ির এক প্রান্ত লি নিয়ে এগোতে থাকে আর অন্য প্রান্ত থাকে ওয়ার্ন নামে আরেক যাত্রীর হাতে। এ সময় সুড়ঙ্গের সেই অচেনা লোকটি বলে সেও লির সঙ্গে যাবে। তার নাম চিয়ান। কিছুক্ষণ পর হঠাৎ খুব জোরে শব্দ হতে থাকে আর বাসের লোকেরা দূর থেকে দুজন মানুষকে তাদের দিকে আসতে দেখতে পায়। সবাই তাদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়, কিন্তু তারা আর কেউ নয়, লি আর চিয়ানই ছিল। সুড়ঙ্গটা একদম সোজা ছিল, তবুও অজানা কারণে মানুষ ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল। এখন তারা পুরোপুরি আটকে গিয়েছিল। তাই লি সবার মধ্যে থাকা খাবার দাবার ভাগ করে দেয়। এরপর 4 জন আবার নতুন করে বেরোনোর রাস্তা খুঁজতে বেরিয়ে। এদিকে নারী ও শিশুরা বাসের মধ্যেই রয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে জিন লক্ষ্য করে যে মাত্র 30 মিনিটের মধ্যেই বাসের ওপর ধুলো জমে গেছে। ভয় পেয়ে সে সবাইকে ডেকে তুলে বাস থেকে বাইরে নিয়ে আসে। অন্যদিকে 4 জন মানুষ আবারও একবার সেই একই জায়গায় ফিরে আসে। টনি দেখে যে তাদের খাবারও পুরোপুরি পচে গেছে। এর মানে ছিল এই গোলক ধাঁধার ভেতরে সময় বাস্তব দুনিয়ার তুলনায় অনেক দ্রুত গতিতে এগোচ্ছে। তারা বাসের ভেতর তাকিয়ে দেখে পুরো সুড়ঙ্গের একটি মানচিত্র, যাকে যেন সেখানে রেখে গেছে। লি সেই মানচিত্রটা বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই লাইট চলে যায় এবং হঠাৎ করেই লি নিখোঁজ হয়ে যায়। সেখানে কিছু চিহ্ন ছিল যেগুলোর পিছু নিতে নিতে সবাই এক ফাঁপা দেয়ালের কাছে পৌঁছে যায়। দেয়ালটা ভেঙে তারা এক অদ্ভুত ঘরে ঢোকে, যেখানে অনেক হারিয়ে যাওয়া মানুষের ছবি টাঙানো ছিল। সেখানে পুরো জায়গাটার একটি ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রামও লাগানো ছিল। সেই অনুযায়ী এখানে মোট 600টি সুড়ঙ্গ ছিল, যেগুলো একে অপরের সঙ্গে যুক্ত। জিয়ান হিসাব করে বলে বাইরে বেরোতে হলে তাদের 6টি সুড়ঙ্গ পার করতে হবে। তার মতে এই ঘর থেকেই দ্বিতীয় সুড়ঙ্গের রাস্তা পাওয়া যাবে। ঘরের ভেতর তারা একটি অদ্ভুত ক্যালেন্ডারও পায়, যেখানে শুধু 15 জুলাই তারিখটাই ছিল। থিয়ান সেটি ছিঁড়ে ফেলতেই তার পেছনে একটি গোপন দরজা পাওয়া যায়। তারা চলে যাওয়ার পর ঘরের টিভিতে এক নারীকে দেখা যায় যে একটি ছোট গুহার ভেতর বন্দী ছিল। এরপর সবাই দ্বিতীয় সুড়ঙ্গে পৌঁছায়, যেখানে তারা আবার সেই একই জায়গায় নিজেদের বাসটি দেখতে পায়। কিন্তু বাসটা দেখে মনে হচ্ছিল যেন সেটা মাসের পর মাস ধরে সেখানে দাঁড়িয়ে আছে। বাসের ভেতরে হঠাৎ করে নুডলস পাওয়া যায়, কিন্তু টনি বন্দুকের মুখে রেখে সেই খাবারের দখল নেয়, কারণ এখানে সময় খুব দ্রুত এগোচ্ছে। ফলে সবাই খুব তাড়াতাড়ি ক্ষুধার্ত হয়ে পড়ে এবং প্রাণীর মতো আচরণ করতে শুরু করে। খাবারের জন্য এক মেয়ে টনির সঙ্গে শারীরিক সম্পর্ক করতেও রাজি হয়ে যায়। এক ফাঁকে সে চুপি চুপি একটি নুডলসের প্যাকেট চুরি করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই টনি তার উপর হামলা করে। অন্ধকারের মধ্যে হঠাৎ করে পেছন থেকে কেউ টনিকে খুন করে ফেলে আর বাকিরা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে থাকে। বুনের চোখ পড়ে বাসের নিচে থাকা গাটারের ঢাকনার দিকে। সেটার
ভেতরে ঢুকে তারা সবাই আরেকটি অদ্ভুত ঘরে পৌঁছায়। এবার টিভিতে সেই মেয়েটিকে দেখা যায় যে ধীরে ধীরে গুহার ভেতর ডুবে যাচ্ছে। গ্রুপটি আবারও সেই ক্যালেন্ডারটি দেখতে পায়, যার পেছনে আরেকটি গোপন দরজা ছিল। একটা দরজা ছিল, সেটা পেরিয়ে তারা এবার তৃতীয় সুড়ঙ্গে পৌঁছে যায়। এই সুড়ঙ্গটা আগেরগুলোর তুলনায় অনেক বেশি অন্ধকার আর নির্জন ছিল। এখানেও একটি বাস ছিল, কিন্তু সেটার ভেতর সাপ ভরে গিয়েছিল। মনে হচ্ছিল বাসটা বহু বছর ধরে সেখানেই পড়ে আছে। হঠাৎ ওয়ান বন্দুক বের করে বলে, যতবার কেউ মারা গেছে ততবারই তারা গোপন পথ পেয়েছে, তাই এখান থেকে নিরাপদে বেরোতে হলে, প্রয়োজন হলে সে সবার প্রাণ নিতেও প্রস্তুত। সে জিনের হাত দিয়ে চিয়ানের কাঁধে গুলি চালায়। এরপর সে হাইট আর 2 শিশুকে একটি ঘরে নিয়ে গিয়ে মারধর শুরু করে এবং ফ্যানকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। সে সারাকেও গলা চেপে মারার চেষ্টা করে, কিন্তু তার আগেই পেছন থেকে কেউ এসে ওয়ানের কাজ শেষ করে দেয়। ওয়ানের মৃত্যুর পর তারা আরেকটা গোপন পথ খুঁজে পায়, যেটা চতুর্থ সুড়ঙ্গে খুলে যায়। এদিকে জিন নামের যে নারীটি গর্ভবতী ছিল তার ডেলিভারির সময় এসে যায়। শের আর চিয়ান মিলে বাসের তল্লাশি শুরু করে। এই সুড়ঙ্গ মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়, তাই সারা অদ্ভুত সব মানুষ দেখতে শুরু করে। ভয়ে সে বাস থেকে বাইরে দৌড়ে পালায়, কিন্তু চারদিকে শুধু লাশ আর লাশই দেখতে পায়। সেখানে সে একটি আয়না দেখে, আর তাতে তাকাতেই কেউ পেছন থেকে তাকে আঘাত করে মেরে ফেলে। চিয়ান, সিং আর পার্ক সামনে এগোতে থাকে, কিন্তু পথেই জিনের ছেলে মারা যায়। হঠাৎ জিন সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং একটি ছুরি দিয়ে চিয়ানকেও মেরে ফেলে। অফিসাররা তখনও আসল ব্যাপারটা বুঝতে পারেননি। আসলে গল্পের একদম শুরুতে আমরা যে জেমস নামের সিরিয়াল কিলারকে দেখেছিলাম তাকে পুলিশ ধরেছিল, কিন্তু একটি দুর্ঘটনার কারণে সে কোমায় চলে যায়। জেমস অনেক নারীকে অপহরণ করে হত্যা করেছিল, তবে সাইরা নামের এক মেয়ে তখনও বেঁচে ছিল, কিন্তু জেমস ছাড়া কেউ জানতো না সে কোথায় আছে। জেমস কোমায় থাকার কারণে পুলিশ সিদ্ধান্ত নেয় একজন সাইকোথেরাপিস্টকে তার মস্তিষ্কের ভেতরে পাঠিয়ে সেই মেয়েটির অবস্থান খুঁজে বের করা হবে। সেই সাইকোথেরাপিস্টই ছিল চিয়ান, আর আসলে যে মেয়েটিকে তারা খুঁজছিল সেই সাইরাই ছিল চিয়ানের স্ত্রী। অর্থাৎ এতক্ষণ যা কিছু ঘটছিল সবই ছিল জেমসের মনের ভেতরে চলা ঘটনা, যা আমরা চিয়ানের চোখ দিয়ে দেখছিলাম। এতক্ষণে চিয়ান শুধু এটুকুই জানতে পেরেছিল যে তার স্ত্রীকে কোনো এক নদীর আশেপাশে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে আগামী 36 ঘন্টার মধ্যে নদীর কাছাকাছি থাকা সব গুহা পুরোপুরি পানিতে ভরে যাবে। চিয়ান অফিসারদের জানায় যে সে বারবার 15 জুলাই তারিখটি দেখছে। অফিসাররা বলে এই দিনেই জেমসের মা বাবার মৃত্যু হয়েছিল। জেমসের মায়ের এক ড্রাইভারের সঙ্গে সম্পর্ক ছিল যা তার বাবা জানতে পেরে যায়। এরপর জেমসের মা নিজের স্বামীকে খুন করে নিজেও আত্মহত্যা করে। আসলে জেমস নিজেই একজন টানেল ইঞ্জিনিয়ার ছিল, তাই সে যখন কোমায় যায় তখন তার মনের ভেতরেও সে ভয়ঙ্কর সব সুড়ঙ্গ তৈরি করতে থাকে, যেগুলো তার মস্তিষ্কের মতোই এক জটিল গোলক ধাঁধা। চিয়ানের উদ্দেশ্য ছিল এই সুড়ঙ্গের ভেতরে গিয়ে জেমসকে সেখান থেকে বের করে আনা, যাতে সে কোমা থেকে জেগে ওঠে, কিন্তু সে কখনো ভাবেনি একজন খুনির মন এতটা জটিল হতে পারে। জেমসের মনের ভেতরে বাসে বসে থাকা প্রতিটি যাত্রী আসলে তার জীবনের আলাদা আলাদা দিকে প্রকাশ করছিল। লি ছিল তার ভেতরের ভালো দিকের প্রতীক, টনি ছিল জেমসের রাগের রূপ, ওয়ান ছিল তার বাবার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। কারণ বাস্তব জীবনেও তার বাবা যেমন তার মাকে মারধর করত, তার মনের ভেতরেও ওয়ান ঠিক তেমনই আচরণ করছিল। সারা ছিল পুরোপুরি তার মায়ের মতো, তার মাও একজন মডেল ছিল। বাস্তব জীবনের মতোই জেমসের মনের ভেতরেও তার মায়ের ড্রাইভারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। সেই পর্বতবাসী নারী সিং ছিল তার স্বপ্নের নারীর মতো, কারণ জেমস সব সময় চাইতো তার মা এমনই হোক, কিন্তু সেও জেমসের মনের অন্ধকার দিক বদলাতে পারেনি এবং তাকেও মারা যেতে হয়। শেষে যে 2 যমজ শিশু ছিল তারা জেমসের শৈশবকে তুলে ধরছিল, কিন্তু সেখানে আরেকজনও ছিল যে বাসে ছিল না, যে লুকিয়ে লি, টনি আর ওয়ানকে হত্যা করেছিল। পরের দিন চিয়ান আবারও জেমসের মনের ভেতরে প্রবেশ করে। এবার সে সরাসরি জেমসকে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করে, কিন্তু জেমস এত সহজে কিছু বলার লোক ছিল না। সে বলে সে তার মাকে ঘৃণা করে, কারণ তার মা তার বাবাকে মেরে ফেলেছিল। সেই কারণেই সে নারীদের অপহরণ করে হত্যা করত, কারণ তার মতে নারীদের উপর বিশ্বাস করা যায় না। এরপর সে চিয়ানকে নিজের মনের বিভিন্ন অংশে নিয়ে যায়, যেখানে তার জীবনের নানা দৃশ্য চলছিল। জেমসের নিষ্পাপ শৈশবে ভরা অংশে পার্কের সঙ্গে কথা বলা দরকার ছিল,
কারণ সঙ্গে কথা বলা দরকার ছিল। কিন্তু তার বোন ফ্যান তাকে সাইরার অবস্থান জানাতে বাধা দেয়। তারপর তারা একটি সিনেমা হলে পৌঁছায়, যেখানে শেষ পর্যন্ত সেই লোকটিকে পাওয়া যায় যে সুরঙ্গে সব খুন করেছিল। সে আর কেউ নয়, চিয়ান নিজেই। এর মানে ছিল জেমসের মন এতটাই শয়তানি যে যেই তার মনের ভেতরে ঢোকে সেও ধীরে ধীরে একজন খুনির মতো ভাবতে শুরু করে। সেই শয়তান চিয়ান জানায় সে সাইরাকে বাঁচাতে চায় না, তাই সে সুরঙ্গের ভেতর একে একে সবাইকে হত্যা করেছে, এমনকি সদ্য জন্মানো শিশুটিকেও। এরপর সে আসল চিয়ানকে একটি অন্ধকার জায়গায় নিয়ে আসে, যেখানে তাদের শেষ লড়াই হবে। খুব শিগগিরই এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। কিন্তু ঠিক যখন আসল চিয়ান জয়ী হতে চলেছিল, তখন আরেকটি শয়তান চিয়ান সেখানে হাজির হয়। এর অর্থ ছিল শয়তান কখনোই পুরোপুরি মরে না। অন্যদিকে বৃষ্টি ক্রমেই তীব্র হচ্ছিল, আর পানি ইতিমধ্যেই সাইরার গুহার কাছে পৌঁছে গেছে। তখন আসল চিয়ানের মাথায় একটি বুদ্ধি আসে। যদি সে নিজের প্রাণ দেয়, তাহলে তার সঙ্গে সঙ্গে তার ভেতরের অন্ধকারটাও নিজে থেকেই মারা যাবে। তার পরিকল্পনা সফল হয়, আর জেমসের মন থেকে অশুভতার সব চিহ্ন মুছে যায়। এর সঙ্গে সঙ্গেই হাসপাতালে জেমস কোমা থেকে জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে সাইরার অবস্থান জানিয়ে দেয়। শেষ পর্যন্ত ঠিক সময়ে সাইরাকে বাঁচানো সম্ভব হয়, কিন্তু চিয়ান আর কখনো জাগেনি। সে সেই সুরঙ্গেই চিরকালের জন্য বন্দী হয়ে রইল। এটা একটু জটিল গল্প, তাই এই টুইস্ট থেকে তুমি কি বুঝলে কমেন্টে অবশ্যই জানিও। দেখি তো গল্পটা সবাই ঠিক